প্রবাসে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা। অনিরাপদ কর্মপরিবেশ ও মানসিক চাপই কারণ বলছেন বিশেষজ্ঞরা। কাজের শর্ত সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা ২৭,০০০ টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে, প্রথম চালানের খালাস শুরু। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনো বিপদসীমার উপরে, ৫ উপজেলার ৩৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সিলেট ও মৌলভীবাজারে পরিস্থিতি আরও অবনতি। স্কুল ব্যাংকিং এর পর্যাপ্ত সেবা পৌঁছায়নি গ্রাম পর্যায়ে, নেই তেমন প্রচারণাও। সুফল পেতে লভ্যাংশ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বঙ্গোপসাগরে। চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার ফিশারি ঘাটে এখন ইলিশের ছড়াছড়ি, উচ্ছ্বসিত জেলে ও আড়তদাররা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। শুরুতে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিস্থিতি। খবর চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা তিনটি সূচক যে রয়েছে, তিনটি সূচক এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। সেক্ষেত্রে এখন কিন্তু 10টা 47 চলছে, সেক্ষেত্রে 11টা 47 যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা যদি বলি যে 11টা 1 মিনিটে যে শেয়ার বাজারে যে কার্যক্রম চলছে সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে 12 পয়েন্ট বেড়ে 5,857 পয়েন্টে রয়েছে সূচক ডিএসসি এক্স। দ্বিতীয় সূচকটি ডিএসসি এস, যে সূচকটি সরিয়া সূচক, সূচকটি কিন্তু দেখছি আমরা 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1332 সূচকটি পয়েন্টে। সেক্ষেত্রে 5 পয়েন্ট বেড়ে ডিএসসি 13 অবস্থান করছে 2138 পয়েন্টে। এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে 12,583টি, যার বাজার মূল্য দেখছি আমরা 99 শেয়ার লেনদেন হয়েছে 12,583টি এবং যার বাজার মূল্য আমরা দেখছি যে 99,33,00,০০০ টাকা। এছাড়া 106টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী রয়েছে, বেড়েছে। এছাড়া 57টি প্রতিষ্ঠানের শেয়ারের দর নিম্নমুখী রয়েছে, 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর এখনো অপরিবর্তিত রয়েছে। এছাড়া এখন পর্যন্ত যদি আমি দর্শক আপনাদের জানিয়ে দিই যে 20টি প্রতিষ্ঠানের যেগুলো শীর্ষ অবস্থানে রয়েছে শেয়ারের দামের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথমেই দেখছি আমরা সিফটেক্স লিমিটেড প্রতিষ্ঠানের শেয়ারের দর দেখছি আমরা 33 টাকা 20 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল 33 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 32 টাকা। 2 নম্বর অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট প্রতিষ্ঠানের শেয়ারের দর 156 টাকা 50 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 156 টাকা 80 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা ছিল 152 টাকা 70 পয়সায়। তৃতীয় অবস্থানে রয়েছে ফরচুনস লিমিটেড প্রতিষ্ঠানের শেয়ারের দর 58 টাকা 50 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল 58 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 56 টাকা 50 পয়সা। এছাড়া চতুর্থ অবস্থান রয়েছে ইফাদ অটোস লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 145 টাকা 33 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল 135 টাকা 30 পয়সায়। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 143 টাকা 70 পয়সায়। পঞ্চম নম্বর অবস্থান রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর কিন্তু এখন পর্যন্ত দেখছি 17 টাকা 40 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল 17 টাকা 60 পয়সা, মাত্র 20 পয়সার ব্যবধান দেখছি আমরা। সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল প্রতিষ্ঠানটির শেয়ারের দর 30 পয়সা কমে বর্তমান মূল্যর চেয়ে 17 টাকা 10 পয়সায়। বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড প্রতিষ্ঠানটির 6 নম্বর অবস্থানে রয়েছে, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 52 টাকা 33 পয়সা 30 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল কিন্তু 52 টাকা 40 পয়সা। এই প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু মাত্র 10 পয়সা হেরফেরে লেনদেন চলছে এখন। সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল যদি আমরা বলি 51 টাকা 70 পয়সা দেখছি। 7 নম্বর অবস্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 37 টাকা 30 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 37 টাকা 70 পয়সা। এখানে আমরা দেখছি যে 40 পয়সা হেরফের হচ্ছে লেনদেনে, সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল 37 টাকা। 8 নম্বর অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 20 টাকা 50 পয়সা দেখছি আমরা, সর্বোচ্চ ছিল 20 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 20 টাকা 40 পয়সা। 9 নম্বর অবস্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 74 টাকা 10 পয়সায় রয়েছে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে,
সেক্ষেত্রে সর্বোচ্চ ছিল কিন্তু ৭৪ টাকা ৮০ পয়সা, সর্বনিম্ন ছিল ৭৩ টাকা ৫০ পয়সায়। ১০ নম্বর অবস্থানে রয়েছে ফুয়াং ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটি শেয়ারের দর এখন পর্যন্ত হাতবদল হচ্ছে ২৩ টাকা ৬০ পয়সায়। সর্বোচ্চ ছিল ২৩ টাকা ৮০ পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু ২৩ টাকা ১০ পয়সা। তো দর্শক, ১১ নম্বর অবস্থানে রয়েছে কিন্তু গ্রামীণ ফোন, ১২ নম্বর অবস্থানে রয়েছে ডরিন পাওয়ার। সেক্ষেত্রে এখন পর্যন্ত ডিএসসির এখন পর্যন্ত লেনদেন ছিল পরিস্থিতি এই, আমরা পরবর্তীতে আবারও জানিয়ে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল ১০টায় বৈঠক শুরু হয়। এতে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। প্রবাসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সরকারি হিসেবে প্রতিদিন দেশে আসতে অন্তত ১০ প্রবাসী শ্রমিকের মরদেহ। সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা দুর্ঘটনা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত কারণ জানা যায় না। বিশেষজ্ঞদের মতে অনিরাপদ কর্মপরিবেশ, আর্থিক ঋণ, খাদ্যাভ্যাস সহ মানসিক চাপে মৃত্যুর কারণ। কর্মস্থলে নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি কাজের শর্ত সম্পর্কে কর্মীকে আগেই অবহিত করার তাগিদ দিয়েছেন তারা। প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশের ৩টি বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন অভিবাসী বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ দেশে আসে। সরকারি পরিসংখ্যান মতে ২০০৫ সালে ৬৯১টি মরদেহ দেশে আসলেও ২০০৯ সালে এই সংখ্যা দ্বিগুণ এবং বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় ৫ গুণ। আর গত এক যুগে প্রবাসী কর্মীর মরদেহ আসার সংখ্যা দাঁড়িয়েছে ৩১,৪৬৭তে। বিশেষজ্ঞদের মতে প্রবাসী মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি। জাতিসংঘের হিসাব অনুযায়ী আমাদের প্রায় ৫,০০০-এর মতো মানুষ কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার মৃত্যুবরণ করছিল ডেস্টিনেশন কান্ট্রিতে। দেখা যাচ্ছে 1/3 ডেড বডি কিন্তু আসে না। এসব হতভাগ্য শ্রমিকের মরদেহের সাথে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হলেও বিশেষজ্ঞরা মনে করেন ঋণের বোঝা, বিরূপ কর্মপরিবেশ আর মানসিক চাপেই মৃত্যু ঘটছে এই প্রবাসী বাংলাদেশিদের। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কি কারণে হচ্ছে? এটা হচ্ছে স্ট্রেসের থেকে। পরিবারের অনেক সদস্য সংখ্যা, সবার খরচ তাকে ব্যয় করতে হবে। আমাদের গবেষণায় একজন মৃত নারী অভিবাসী কর্মীর মায়ের বক্তব্যকে যদি কোট করি, তাহলে সে বলেছে যে আমার মেয়ে মারা যাওয়ার কয়েকদিন আগেও আমার সাথে কথা হয়েছে এবং সে কখনোই বলে নাই আমাকে যে আমি অসুস্থ। সুতরাং একজন মা কিন্তু এটাকে ডাউট করছে যে তার মেয়েটা আসলে এই রোগে হয়তো মারা যায় নাই। এটাকে ঠিক স্বাভাবিক মৃত্যু বলে রাষ্ট্রের কিছু করণীয় নেই, এটা আমরা মনে করি না। বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নেওয়া আর অভিবাসন নীতিমালা অনুসারে ব্যক্তিগত নিরাপত্তা ও চাকুরির শর্ত সম্পর্কে কর্মীদের অবহিত হয়ে নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কাগজের ভিতরে তার কত ঘন্টার চাকরি আছে, কত ঘন্টা তার রাইট গুলো কি কি আছে, ওভার টাইম কত, সে কতটুকু রেস্ট পাবে, তার সিক লিভ আছে কিনা, সেগুলো তো জানে না। সেখানকার নিয়োগকর্তারা কতখানি দায়বদ্ধ এই আমাদের শ্রমিকদের প্রতি, এই বিষয়গুলোকে এখন নিশ্চিত করা। তবে সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ জেনেই কর্মীদের চাকুরির ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট পেপারে আপনার সেফটি সিকিউরিটি বিষয়গুলো কিন্তু উল্লেখিত। এগুলো দেখি আমাদের কর্মীরা স্বাক্ষর করেই যায়। এগুলো দেখি আমরা যে ওখানে সেফটি সিকিউরিটির কি মেজারগুলো আছে, ওখানে কি ব্যবস্থা আছে। অভিবাসন নীতিমালা সম্পর্কে প্রবাসী কর্মীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের শহর পর্যায়ে স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও গ্রাম পর্যায়ে তুলনামূলক সেবা পৌঁছায়নি। গ্রাহক সংখ্যা বাড়াতে নেই প্রচারণামূলক কার্যক্রম। ব্যাংকিং সেবা পেতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আরো তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদরা বলছেন সুফল পেতে হলে জমা টাকার বিপরীতে লভ্যাংশ দিতে হবে। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। স্কুল ব্যাংকিং করছি স্কুলের জন্য, যে মাঝে মধ্যে যে টাকা জমাবো ওইগুলা মাসে মাসে যা ব্যাংকে জমা দিব, এতে আমাদের ভবিষ্যতে টাকা হবে কিছু। অনেক টাকা হয়েছে, আশা করছি সামনে ওই টাকাগুলো ওঠে একটা ভালো জিনিস ক্রয় করার জন্য বা কোনো কাজে লাগানোর জন্য এটা ব্যবহার করব।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এখানকার বেশিরভাগ শিক্ষার্থীর অভিভাবকই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। এ কারণে আর্থিক খাত সম্পর্কে কিছুটা ধারণা থাকা স্বাভাবিক। ফলে নগরীর অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চেয়ে এই স্কুলের শিক্ষার্থীরা একটু বেশি সচেতন স্কুল ব্যাংকিং এ। তবে স্কুল শিক্ষকরা বলছেন, শহরে এ বিষয়ে সচেতনতা থাকলেও স্থানীয় পর্যায়ে তুলনামূলক এ সেবা পৌঁছায়নি। প্রচারণা বেশি হলে পরে ছেলেমেয়েরা এতে আগ্রহী হতে পারে। সেটা একেবারেই এখন সম্ভব, যেহেতু আমাদের শিক্ষা কার্যক্রম একেবারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এখন মনিটর করা হচ্ছে প্রায় প্রত্যেকটা স্কুলকে সারা বাংলাদেশে। তো ওই উপজেলা প্রশাসনকে, শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তাদেরকে যদি ওইভাবে কাজে লাগানো যায়, বিষয়টি খুব স্বতঃস্ফূর্ত এগোবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে হিসাব খোলা ও জমার পরিমাণ বৃদ্ধি পেলেও বেসরকারি ব্যাংকগুলোতে 2016 সালের শেষ 6 মাসে হিসাব সংখ্যা কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, স্কুল শিক্ষার্থীদের অর্থের পরিমাণ শুধু দৃশ্যমান করতে পরিসংখ্যানে রাখলে হবে না, সঞ্চয়ে আগ্রহী করতে হলে জমাকৃত অর্থের মুনাফাও দিতে হবে। এই বড় টাকাগুলো এনজিওর কাছে খুব কম সুদে যদি দিয়ে দেওয়া যায়, যারা কিনা পথশিশু বা স্কুল চিলড্রেন বা স্কুল ভিত্তিক কার্যক্রম নিয়ে যাদের কার্যক্রম রয়েছে, এমনকি শিশুদের জন্য যদি কিছুটা সাবসিডাইজড রেটে যদি ইন্টারেস্ট পে করা যায়, তাহলে উভয় দিকে শিশুরা উপকৃত হবে, ব্যাংকেরও ট্রানজাকশন কস্ট খুব কম রেখেও এই অর্থের একটা ইতিবাচক কার্যক্রম আমরা সমাজের ভিতরে দেখতে পারবো। বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ 5 ব্যাংকে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে, আর সর্বোচ্চ জমা রয়েছে ডাচ বাংলা ব্যাংকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বন্যা পরিস্থিতির খবর। সিলেট ও মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গতকাল সকাল থেকে যত সময় গড়িয়েছে ততই বেড়ে চলেছে নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানায়, কুশিয়ারা নদীর অমলসিদ পয়েন্টে 130 সেন্টিমিটার এবং সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে রাস্তাঘাট, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে বন্যার পানি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাদ। ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে আবারও তলিয়ে গেছে সিলেট ও মৌলভীবাজার জেলার বিস্তীর্ণ জনপদ। পানিতে ভেসে আছে বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বন্যার পানি ভেদ করে যাচ্ছেন বিদ্যালয়ে। ক্লাসরুম জলমগ্ন থাকলেও সেখানেই হচ্ছে পাঠদান। 2টা বিল্ডিং এ জলমগ্ন এবং একটা বিল্ডিং থেকে পানি অবশ্য নেমে গিয়েছিল, এখন আবার পানি নতুনভাবে আবার পানি উঠে গেছে। মাঝে কয়েকদিন পানি ছেড়ে গেছিল, এখন আবার পানি উঠে গেছে। বন্যার পানিতে নতুন করে হাট বাজার ভাসিয়ে দিচ্ছে। ক্রেতারা আসতে পারছেন না বাজারে। এতে মন্দাভাব দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। 2 মাস ধরে পানির তলে আমরা আছি। বলবো তো আমরা গড় ভাড়া, কারেন্ট বিল, মানুষ বেতন সব উপরে পড়তেছে এখন মালিকের। হিসাব ছাড়া লস, যেমন কোনো কাস্টমার বাজারে আসতে পারে না। পানিবন্দী অনেকে মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ সরকারি সহায়তা পেলেও অনেকেই বঞ্চিত। কিচ্ছু পাইছি না, আমরা চাল ভাত দিয়েছেন, আমরা পাইছি না। কোনো কিছু আমরা দেয় নাই সরকারে, এবং মেম্বার চেয়ারম্যানে কোনো গুরুত্ব দেয় না। দীর্ঘস্থায়ী এই বন্যায় সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রায় 6 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তায় সিলেট ও মৌলভীবাজারে প্রায় 2000 মেট্রিক টন চাল ও 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ পর্যাপ্ত নয় দাবি করে জনপ্রতিনিধিরা বলছেন, দুর্গত এলাকায় সাহায্যের পরিমাণ না বাড়ালে দেখা দিতে পারে খাদ্য সংকট। আব্দুল আহাদ, সময় সংবাদ, কুলাউড়া, মৌলভীবাজার। এই মুহূর্তে সিলেটের বিয়ানীবাজারে আছেন রিপোর্টার ইকলামুল কবির। সেখানকার বন্যা পরিস্থিতির সব শেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন আমার হাঁটু পরিমাণ পানি। আমি 2 দিন আগেও এই সড়কটি দিয়ে শুষ্ক অবস্থায় হেঁটে গিয়েছিলাম নদীর পাড়ে, এবং যেই কথাটা আমরা আগেও বলেছিলাম, দেখিয়েছিলাম সময় সংবাদের মাধ্যমে দর্শকদের, এই পাঞ্জিপুরি গ্রামের বিয়ানীবাজার দোবাগ ইউনিয়নের পাঞ্জিপুরি গ্রামের পাশে দিয়ে চলে গেছে কুশিয়ারা নদী। এই কুশিয়ারা নদীর ডাইকের অন্তত 10টি জায়গা দিয়ে ভাঙ্গন দিয়ে এইভাবে পানি প্রবেশ করছে। আপনাকে যদি আমি দেখাতে পারি, এই যে পানির এতই স্রোত, আমাদের এখানে দাঁড়ানোটাই অনেক কষ্ট করে আমরা এখানে দাঁড়াচ্ছি পানির স্রোতের কারণে। এই পানি গিয়ে এখন নতুনভাবে নতুন বাড়ি ঘর, পথঘাট সব তলিয়ে গেছে। বিশেষ করে সিলেট থেকে জকিগঞ্জ পর্যন্ত যে আন্ত উপজেলা সড়ক, সেই সড়ক ছাড়া আশেপাশে যেই গ্রামের সড়কগুলো আছে, পথঘাট, সব জায়গায়
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সব এখন পানির নিচে থই থই করছে। বাসা বাড়িতে পানির নিচে, যেই সমস্ত বাসা বাড়িতে আমরা গত 2 দিন আগেও দেখেছিলাম মানুষজন ছিল, আজকে সেই সমস্ত বাড়ি মানব শূন্য হয়ে পড়েছে। তালা লাগিয়ে সবাই বাড়ি ঘর ছেড়ে অন্যত্র নিয়ে আশ্রয় নিয়েছে। এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে সিলেটের যেই সমস্ত নতুন নতুন শুষ্ক জায়গাগুলো রয়েছে সেগুলো তলিয়ে যাবে। এই মুহূর্তে যদি আমি কাজল আপনাকে পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্য জানাতে চাই যে কুশিয়ারা নদীর পানি এই মুহূর্তে 131 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বিপদসীমার 131 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে কুশিয়ারা নদীর শেওলা, যেখানে বিয়ানীবাজার আমি যেই উপজেলা আছি সেই উপজেলায় 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমারগুলো। অন্যদিকে যেহেতু বরাক নদীর পানি বাড়ছে, ওদিকে ভারতের পানি বাড়ছে, ভারতের 3টি প্রদেশ, আসাম সহ 3টি প্রদেশে ভয়াবহ বন্যা হচ্ছে। সেই কারণে বাংলাদেশের যে প্রবেশ পথগুলো আছে, বরাক দিয়ে যে প্রবেশ করছে পানিগুলো, মেঘনা অববাহিকা, সুরমা এবং কুশিয়ারা গিয়ে সম্মিলন হয়েছে মেঘনার সাথে, সেই পানিগুলো ভয়াবহ আকার ধারণ করছে। ওদিকে কানাইঘাটে 71 সেন্টিমিটার উপর 71 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পানির উচ্চতা দেখে বোঝা যাচ্ছে যে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির কি আকার ধারণ করেছে। আপনার এই যে পানি প্রবেশ করছে, এই পানিটি প্রত্যেকটি জায়গায় প্রবেশ করেই এভাবে চলতে থাকবে। প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া আছে, 831 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে, তাও একেবারে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণ, প্রায় সিলেটের 6 লাখ মানুষ এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত আছে। তাদের জন্য একেবারে সামান্য বলা যাইতে পারে, কারণ হচ্ছে গিয়ে চালগুলো দেওয়া হচ্ছে কোনো জায়গায় 1 কেজি, কোনো জায়গায় 5 কেজি, কোনো জায়গায় 10 কেজি একবারই দেওয়া হচ্ছে। একবার এই চালটি নিয়ে সারা মাস সারা সপ্তাহ কিভাবে কাটাবে একটি পরিবার, তাই এখন বানবাসী মানুষের জন্য জিজ্ঞাসা। তাদের জন্য স্থায়ী ভিজিএফ কার্ড এখন দাবি জানাচ্ছেন এলাকাবাসী। কারণ হচ্ছে কি এই এলাকা যে বন্যাটা দেখা দিয়েছে আজ থেকে 20 থেকে 25 দিন, এটা স্থায়ী রূপ নিয়েছে। আগামী কত দিনে কত মাসে গিয়ে এই বন্যা পানি নেমে যাবে তা এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। কোনো আবহাওয়াবিদ বলেন বা পরিবেশবিদ বলেন বা বন্যার সাথে সংশ্লিষ্ট, দুর্যোগের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তারা এখন ভালোভাবে কোনো কিছু আভাস দিতে পারছেন না। কাজল, এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ইকরামুল কবির। এতক্ষণ ছিলাম আমরা সিলেটের বিয়ানীবাজারে। চলেছে পরের সংবাদে। ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ভোলার সাগরকুলের পর্যটন এলাকা ঢালচর। গত 2 মাসে ভাঙনে বিলীন হয়ে গেছে ইউনিয়নের 2টি বাজার, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ বন বিভাগ অফিস ও স্কুল মাদ্রাসা সহ সহস্রাধিক ঘরবাড়ি। ভাঙন ঝুঁকিতে রয়েছে বাজার, আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো 3টি গ্রাম। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢালচর ইউনিয়নের দালালপুর গ্রামের বাসিন্দা মুজাম্মেল হক মাঝি। 2 মাস আগেও আধা পাকা 2টি ঘর, বাগানবাড়ি সহ 4.5 একর জমির মালিক ছিলেন তিনি। মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে পাশের কচ্চপিয়া গ্রামে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। জমিনের ভিতরে ওর কাজ থাকি, আমাদের জায়গা জমি কিছু নাই, চলাফেরায় খুব অশান্তি। তার মতো একই অবস্থা ঢালচরের দালালপুর, আদর্শপাড়া, শান্তিনগর, কেরামতগঞ্জ ও মোহাম্মদপুর গ্রামের সহস্রাধিক পরিবারের। ভাঙন অব্যাহত থাকায় পশ্চিম ঢালচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 3টি শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, 7টি আশ্রয়ন প্রকল্প, মুজিব কিল্লা, সরকারি বেসরকারি বহু স্থাপনা যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আমার 4টা বাড়ি ভাঙছে একে একে, এখন রাস্তার কানে নিয়ে বাসা কোন রকম করিয়া রয়েছি। নদী ভাঙতে ভাঙতে আমার বাড়ির কাছে আইছে, এখন নদী বাইয়া গেলে যে আমি কোথায় যাবো এরকম কোনো জায়গা আমার নাই। ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আশ্রয়হীন পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। যারা এই নদীর ভাঙনের ফলে নিঃস্ব হয়ে গেছে, খাট জমি আছে, এদের মধ্যে ব্যবস্থা করে দিত, তাহলে ওদের জীবনযাত্রা খুব ভালো হইতো। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। তো যারা এফেক্টেড হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসন করা যায় কিনা সেইভাবে আমরা চিন্তা ভাবনা করতেছি। আমাদের যেখানে খাস জমি আছে সেটা আমরা প্রয়োজনীয় নিরিখে বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব। ঢালচরে ভয়াবহ ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, চরটি সাগরের মধ্যে হওয়ায় পরীক্ষা নিরীক্ষার পর ইতিবাচক হলে প্রকল্প গ্রহণ করা হবে। বিভিন্ন ধরনের প্রস্তাবনা রয়েছে, সেগুলি যদি সমীক্ষা করে ওই ধরনের ফ্রুটফুল প্রজেক্ট আছে বলে মনে হয়, সেক্ষেত্রে হয়তো প্রজেক্ট নেওয়া হতে পারে। ঢালচরের 10টি গ্রামের মধ্যে 5টি গ্রামের অর্ধেকের বেশি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় 4,500 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, ভোলা।
সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় প্লাবিত হয়েছে জেলার 5টি উপজেলার 38টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে ধান, পাট, আখ সহ বিভিন্ন ফসল। পাশাপাশি পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। এতে দিশেহারা কৃষক ও মৎস্য চাষিরা। জেলা প্রতিনিধি রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে জমির ফসল, রাস্তাঘাট, পুকুর সহ বিস্তীর্ণ এলাকা। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলার সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় প্রায় 15,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 83,000। স্বপ্নের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষকেরা। ফসল, শস্য সম্পূর্ণ বন্যায় তলাদা পয়সা গেছে গাড়ি। গরু বাছুর নিয়ে চতুর মারা পানি, কোনো জায়গায় যাওয়ার মতো জায়গা নাই, কোনো ফসল তুলার পারতেছি না। তবে কৃষকদের ক্ষতি নিরূপণ করে তাদের পুনর্বাসনের জন্য কৃষি বিভাগ কাজ করছে বলে জানালেন জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। উপজেলা পরিষদ আছে, সে পরিষদকে আমরা ইতিমধ্যে অনুরোধ জানিয়েছি তারা যেন চারা উৎপাদন করে কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করে। পরবর্তীতে পুনর্বাসন কর্মসূচি আসে তাহলে আমরা কৃষকদের মধ্যে এটা অতি দ্রুত বিতরণ করব। পাশাপাশি বন্যার পানিতে ভেসে গেছে জেলার বিভিন্ন পুকুর ও খালের মাছ ও পোনা। জেলা মৎস্য অফিসের তথ্য মতে জেলায় মোট 160টি পুকুর ও খালের প্রায় 35 মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে আর্থিকভাবে বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। পানি তো প্রতিদিনই বাড়ার উপরে আছে, দেখা যায় আপনি একদিক দিয়ে দেয়, অন্য দিক দিয়ে আবার তোলা যায়। বহু টাকা ঋণ হয়, 4 লাখ টাকার মাছ দিছি, মানে কোনো মাছ বাড়া গেছে। বাইরের কস্তুরি এসে হাইরা মনে করেন যে বান্ধ আমরা ঠিক রাখতে পারি নাই, এইভাবে মাছগুলো আমাদের ক্ষতি হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে। বন্যার পানি নেমে গেলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আমাদের মৎস্য বিভাগের মাধ্যমে মন্ত্রণালয়ে যাবে এবং তাদের পুনর্বাসনের জন্য সাহায্য সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে সেই সহায়তাটা প্রদান করা হবে। জেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি বন্যায় এখন পর্যন্ত কৃষি ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। আর মৎস্য বিভাগ জানায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 70 লাখ টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের বাহুকা বাঁধের ভেঙে যাওয়া অংশের সংস্কার কাজ সম্পূর্ণ হয়েছে। 70 ঘন্টা চেষ্টা চালিয়ে বাঁধটি মেরামত করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা। পানি উন্নয়ন বোর্ড জানায় যমুনা নদীর সদর উপজেলার বাহুক এতে পানি গ্রাম প্লাবিত হয়। এই ঘটনার পরেই দিন জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে সংস্কার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। টানা 70 ঘন্টা পর রোববার সন্ধ্যায় বাঁধটির সংস্কার কাজ সম্পূর্ণ হয়। লিংক রোড যেটা একটু ধসে গিয়েছিল, এটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সংযোগ হয়েছে। সংযোগ হওয়ার ফলে ভিতরে পানি প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আমরা আশা করছি আরো কয়েকদিন যাবৎ এটা শক্তিশালীকরণ করা হবে। এটা শক্তিশালী হইলে যমুনার যে পানি এখানে প্রবেশ করতেছিল তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার পর চাল খালাস শুরু হয়েছে। ভোরে প্রথম পর্যায়ে 20,000 মেট্রিক টন চাল নিয়ে আসা প্রথম জাহাজ ভিসাই ভিসিট পাস থেকে পণ্য খালাস শুরু হয়। একই সময় এমভি টেক্স নামের দ্বিতীয় জাহাজটি 27,000 মেট্রিক টন চাল নিয়ে বহির্নোঙরে এসে পৌঁছেছে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী বুধ থেকে বৃহস্পতিবারের দিকে দ্বিতীয় জাহাজ থেকে চাল খালাস শুরু হবে। নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের ধান নষ্ট হয়ে যাওয়ায় সরকার বিদেশ থেকে চাল আমদানি করছে। প্রাথমিক পর্যায়ে বন্দরে বহির্নোঙরে রেখে লাইটারের জাহাজের মাধ্যমে এ চাল খালাস করা হবে। পরবর্তীতে এসব চাল দেশের বিভিন্ন খাদ্য গুদামে পৌঁছে দেওয়া হবে। এদিকে চালবাহী আরো কয়েকটি জাহাজ বন্দরমুখী রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা চাল বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার পর চাল খালাস শুরু হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কোমল দে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ কাজল। আপনি যেটা বলছিলেন যে ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে আমদানি করা 47,000 মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মাঝে গত পরশুদিন আসা ভিয়েতনাম থেকে 20,000 মেট্রিক টন চাল নিয়ে জাহাজ ভিসা যে 5 জাহাজটি সেটি 20,000 টন চাল নিয়ে জাহাজ নিয়ে আসছে বন্দরে বহির্নোঙরে অবস্থান রয়েছে যেটি ব্র্যাভো পয়েন্টে। এখন আজ সকাল থেকে সেই জাহাজে চাল খাড়া শুরু হয়েছে। মূলত যেটা আমরা জানতে পেরেছি এই জাহাজে 20,000 মেট্রিক টন চাল রয়েছে এবং 20,000 মেট্রিক টনের চালটি বর্তমানে 9.6 মিটার ড্রাফটের মধ্যে রয়েছে, যে কারণে জাহাজকে একটু হালকা করার জন্য এখন এই বহির্নোঙরে ব্র্যাভো পয়েন্টে এই জাহাজ থেকে চাল খালাস চলছে এবং মূলত লাইটারের জাহাজে চাল তোলা হচ্ছে। তো জাহাজ কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে তারা বলছে এখান থেকে তারা প্রায় অন্তত 3 থেকে 5,000 মেট্রিক টন চাল তারা এখানে খালাস করবে লাইটারের জাহাজের মাধ্যমে। এরপর জাহাজটি যখন 8.5 মিটার ড্রাফটে আসবে তখন জাহাজটি তারা বন্দরের জেটিতে নিয়ে যাবে। আপনি জানেন যে দেশের বিভিন্ন স্থানে যখন প্রথম পর্যায়ে ভিয়েতনাম থেকে 47,000 মেট্রিক টন চাল আনা হচ্ছে, আর তার অংশ হিসেবে প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 20,000 মেট্রিক টন চাল জাহাজ থেকে সে জাহাজ তারা এখানে চাল খালাস করতে শুরু করে। একদম বন্দরে বহির্নোঙরে যে জাহাজটি রয়েছে সে জাহাজে মূলত এখানে 20,000 মেট্রিক টন চাল রয়েছে। 3 থেকে 5 মেট্রিক টন চাল জাহাজ তুলবে। জাহাজে ঘোরার পর তারা মূলত এখানে 20,000 মেট্রিক টন চাল রয়েছে। 20,000 মেট্রিক টন থেকে 3 থেকে 5 5,000 মেট্রিক টন চাল তারা লাইটারের জাহাজে তুলবে। লাইটারের জাহাজে তোলার পর তারা সে বাকি যে জাহাজ একটু হালকা হবে তখন এটা বন্দরে যাবে। এবং আরেকটি জাহাজ যেটি আজকে সকালে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে প্রবেশ করেছে এমভি প্যাক্স নামে যে 27,000 মেট্রিক টন জাহাজটিকে আমরা কিছুক্ষণ আগে বন্দরে বহির্নোঙর এলাকায় দেখে এসেছি, সেটিও কিন্তু চাল খালাসের অপেক্ষা রয়েছে। অর্থাৎ আগামী কয়েকদিন যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়া সম্পন্ন করে এই খালাস শুরু করবে। 40,000 মেট্রিক টন চাল ইতিমধ্যে বন্দরে এসে পৌঁছেছে। আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো সেসব জাহাজ চাল খালাস পুরোপুরি শেষ হবে। এরপর আরো অন্তত 3 থেকে 5টি জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী রয়েছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে গভর্নমেন্ট সরকারের যে আমদানি করা চালগুলো যাতে দ্রুততম সময়ের মধ্যে খালাস হয় সব ধরনের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ এটা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা বলছেন আমদানি করা চাল যাতে দ্রুত খালাস হয়, তাতে দ্রুত বাজারে যেতে পারে, গুদামে পৌঁছতে পারে, সেই লক্ষ্যে তারা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছে। যে কারণে মাত্র 3 দিন আগে জাহাজটি বন্দরে বহির্নোঙরে আসার পর আজ সকাল থেকে চাল খালাস প্রক্রিয়া অর্থাৎ শুরু হয়েছে। সে চালটাকে তারা আনলোড করে তার লাইটারের জাহাজে তুলছে। তো কাজল এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে ব্র্যাভো পয়েন্টে যে চাল খালাস চলছে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম বন্দরে আমদানি করা চাল খালাসের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। চলেছে পরের সংবাদে। মিরাবল থেকে 5টি স্বর্ণের বার সহ সেলিম হাওলাদার নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। সকালে চেকপোস্টের নোম্যান্স ল্যান্ড থেকে তাকে আটক করা হয়। বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় সন্দেহ হওয়ায় পাসপোর্ট যাত্রী সেলিমের দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় 1.25 কেজি ওজনের 5টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। গতানুগতিক আয়কর, সারচার্জ এবং ভ্যাটের উপর নির্ভরশীল না হয়ে বিকল্প ব্যবস্থার মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ আহরণ করে প্রান্তিক ও দরিদ্র মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান অ্যাকশন-এইড বাংলাদেশ। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণসেবা বিষয়ক মত বিনিময় সভায় এ দাবি জানায় সংস্থাটি। সভায় প্রান্তিক জনগোষ্ঠীরা জানান, শহরের মতো গ্রামের মানুষ সমান হারে ট্যাক্স দিলেও বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা সহ মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বক্তারা বলেন, উন্নয়নশীল দেশগুলোতে জিডিপির আকার ও বাজেট যে পরিমাণ নির্ধারণ করা হয় সেক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। এজন্য কর্পোরেট ট্যাক্সের পরিধি বৃদ্ধির দাবি জানান গবেষকরা। সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সেবা সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন। একটা মা তার বাচ্চাকে নিয়ে কমিউনিটি ক্লিনিকে যাবেন, সে বাচ্চাকে সে বুকে দুধ খাওয়াবে, সে জায়গায় এবং উনি একটু বিশ্রাম নেবেন কিংবা ওয়াশ করবেন, যাবেন এরকম জায়গায়। তারা আমরা কিসের সেবার কথা বলছি? আচ্ছা ভালো, যারা দিচ্ছেন তারা ঠিক মতো আসছেন। যারা আসলে দরিদ্র এলাকায় বসবাস করে নগরে, তারা সেবা পাক বা না পাক, এই যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট,
যে সেটা 2/3 এই জনগোষ্ঠী অবদান রাখে। কিভাবে আমরা প্রশিক্ষিত ডাক্তার হবো সেখানে কিন্তু ডিপেন্ড করতেছে, তাকে কিন্তু সব সুযোগ সুবিধা দিতে হবে এবং সব সুযোগ সুবিধা দিতে গেলে কি করতে হবে যে আমার যে রাজস্ব আয় সেটাকে বৃদ্ধি করতে হবে। সেখানে আমি মনে করি প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতে হবে। হঠাৎ করে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বঙ্গোপসাগরে। মাছের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে এখন ইলিশের ছড়াছড়ি। 2 মাস বন্ধ থাকার পর কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলায় খুশি জেলে ও আড়তদাররা। শফিকুল আলমের প্রতিবেদন, ছবি তুলেছেন নূর জামাল আতিক। ভালো ওজনের ইলিশের এমন স্তূপ ক্রেতা তো দূরের কথা, সাম্প্রতিক সময়ে মাছের ব্যাপারীরাও দেখেননি। দল বেঁধে প্রতিদিন জেলেরা রীতিমতো উৎসবের আমেজে সাগরে যাচ্ছেন, আর নির্ধারিত সময়ের আগেই ফিরছেন ট্রলার ভর্তি রূপালী ইলিশ নিয়ে। আনন্দ লাগে, মানে খুশি, মনে করেন টাকা পয়সা ইনকামটা বেশি, সবাই খাইতে পারি। ডিম ফাড়ার টাইমে যদি মাছ ধরা বন্ধ রাখে তখন ইলিশে ডিম দেয় বেশি। বঙ্গোপসাগর থেকে আনা এই মাছ ট্রলার থেকে নামিয়ে মাথায় কিংবা ঠেলা গাড়িতে করে নান্দনিক সাজিয়ে সাজিয়ে ঘাট থেকে আনা হয় আড়তগুলোতে। পাইকারি বাজারে কিছুদিন আগে যেখানে ইলিশের দেখা অকল্পনীয়, সেখানে এখন প্রতি গদিতে ইলিশ আর ইলিশ। মানভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা পর্যন্ত। আগে সাগরের যেরকম জলদস্যুদের আক্রমণ বা ছিল, এখন সেটা অনেকটা পরিমাণ আগের চেয়ে অনেক কমে আসছে। এটা আমাদের বড় মৌসুমে প্রতিদিন এমনি করে মাছ আসবে ইনশাল্লাহ। ব্যবসায়ীরা বলছেন সরকারিভাবে জাটকা মারা নিষিদ্ধ, আর ভরা মৌসুম হওয়ায় জেলেদের জালে আটকা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জানালেন আগামীতে আরো বেশি মাছ ধরা পড়ার সম্ভাবনার কথাও। আর সরকার ছোট মাছ বন্ধ রাখাতে আমাদের একটু মাছ বেশি হইতে আছে। এই মাছটা হইলো, এই বাজারটা হইলো একটা আন্তর্জাতিক মানের বাজার। প্রতিদিন ফিশারি ঘাটে শুধু ইলিশ বিক্রি হচ্ছে 6 কোটি টাকার বেশি। এখান থেকে মাছ পাঠানো হচ্ছে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভারতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের প্রথম সৌরশক্তিতে চালিত ট্রেন। শনিবার প্রথম দিন দিল্লির সরাই রোহিঙ্গা থেকে হরিয়ানার গরিশ হারসারু জংশন পর্যন্ত 6 কোচের এই ট্রেনটি যাতায়াত করে। প্রায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে মাত্র 2 ঘন্টা। সৌরশক্তিতে বিদ্যুতে রূপান্তরিত করতে ট্রেনটির ছাদে বসানো হয়েছে 300 ওয়াটের 16টি সৌর প্যানেল, যেগুলোর মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 4.5 কিলোওয়াট। এই প্যানেল থেকে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ বগিগুলোয় সরবরাহ করা হয়। উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সঞ্চিত থাকায় এটি রাতেও টানা 72 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এই পদক্ষেপের ফলে একদিকে যেমন প্রতি বগি বাবদ বছরে 1.5 লাখ রুপি সাশ্রয় হবে, তেমনি কার্বন নিঃসরণের দায় থেকেও মুক্তি মিলবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। চলতি বছর আরো কয়েকটি সৌরচালিত ট্রেন লাইনে তোলার কথা ভাবছে তারা। ফ্রান্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসব প্যারিস ফ্যাশন উইক 2017, যেখানে 70 বছর পূর্তি উপলক্ষে নতুন ড্রেস লাইন নিয়ে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডিওর। আধুনিকদের জন্য বিশেষভাবে তৈরি সব পোশাকের প্রদর্শনী হয়েছে ফ্যাশনের নগরী প্যারিসে। নতুন কালেকশন ও বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা দেখতে সেখানে হাজির হয়েছিলেন বলিউড পাড়ার নামি দামি সব তারকারা। প্যারিস ফ্যাশন উইক 2017, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নামি দামি সব ব্র্যান্ড আর ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাক নিয়ে সাজানো হয় ফ্যাশন উইকের আসর। এবারও আসরে দেখা মিলবে ভিন্নধর্মী পোশাক থেকে শুরু করে একেবারে কেতাদুরস্ত পোশাকেরও সম্ভার। তবে বিশেষ আকর্ষণ রয়েছে ডিওরকে ঘিরে। একের পর এক খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার, জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের উপস্থিতিতে আলোকিত ও উৎসবমুখর হয়ে ওঠে ফ্যাশন উইকের আসর। অনুষ্ঠানে ডিওরের নতুন ডিজাইনের দেখা মিলবে না তা কি হয়? বর্ষপূর্তি উপলক্ষে রয়েছে ডিওরের দারুণ চমক। ফ্যাশন ট্রেন্ড সবকিছুই নতুনভাবে উপস্থাপন করেছে এই ফ্যাশন হাউস। প্রদর্শনীতে দৃষ্টিনন্দন পোশাকের মধ্যে সাদা কালো রঙের লম্বা ও খাটো কাটের স্কার্ট এবং গাউনের প্রাধান্য লক্ষ্য করা যায়। কেবল পোশাকই নয়, এর সাথে মিল রেখে জুতো, হেয়ার স্টাইলেও ছিল ভিন্নতা।
মঞ্চের পেছনেও চলছে প্রস্তুতি। মডেলরা ব্যস্ত নিজেদের সুন্দর ও পরিপাটি করে সাজাতে। প্যারিস ফ্যাশন উইক আয়োজিত ফ্যাশন শো এর মঞ্চে ওঠার আগে এভাবেই নিজেদের সজ্জিত করেন তারা। একদিকে চলছে ফ্যাশন প্যারেড, অন্যদিকে নানান সব খাবার ও সঙ্গীতের আয়োজন। খাওয়া দাওয়া আর জম্পেশ আড্ডার মধ্য দিয়েই দর্শকের নজর কাড়ছে বিশ্বের সবচেয়ে নামী ফ্যাশন হাউস ডিওরের পোশাক পরিহিত তারকারা। চোখ ধাঁধানো এই আয়োজন দেখে বেশ উল্লসিতই ছিল উপস্থিত দর্শকেরা। আফরিন জেরিন, সময় সংবাদ। আবারও জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, আমরা শুরুতেই জানিয়েছিলাম নিউজের যে সূচকের 3টি পয়েন্টে কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থান রয়েছে, 3টি সূচক। শুরুতে যে সূচকটি ডিএসসি এক্স সূচকটি 5 পয়েন্ট এখনো অবস্থান করছে, 5 পয়েন্ট বেড়ে 5,849 পয়েন্ট অবস্থান করছে। ডিএসসি সরিয়া যে সূচকটি 1 পয়েন্ট বেড়ে কিন্তু অবস্থান করছে এখন পর্যন্ত 1,329 পয়েন্টে। ডিএসসি 13 যে সূচকটি সেটি কিন্তু 3 পয়েন্ট বেড়ে 2,137 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে 51,298, যার বাজার মূল্য কিন্তু 383 কোটি 62 লাখ টাকা প্রায়। এছাড়া 125টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে 52টি প্রতিষ্ঠানের। এছাড়া নিম্নমুখী অবস্থানে রয়েছে কিন্তু 125টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের প্রতিষ্ঠানের দাম। সেক্ষেত্রে আমি যদি এখন দর্শক আপনাদের যে 20টি প্রতিষ্ঠান রয়েছে শীর্ষ অবস্থানে 100 প্রতিষ্ঠানের মধ্যে, কিন্তু শুরুতে আমরা দেখছি যে কনফিডেন্স সিমেন্ট প্রতিষ্ঠানের শেয়ার দর 158 টাকা 10 পয়সা অবস্থান করছে এখন, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল 159 টাকা, সর্বনিম্ন ছিল 152 টাকা 70 পয়সা। 2 নম্বর অবস্থানে রয়েছে ইফাদ অটোস লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 147 টাকা 30 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল 147 টাকা 80 পয়সা। মাত্র 50 পয়সা হেরফের হয়েছে এই প্রতিষ্ঠানটির শেয়ারের দামে। সেক্ষেত্রে সর্বনিম্ন ছিল কিন্তু 143 টাকা 20 পয়সায়। তৃতীয় অবস্থান রয়েছে সিমটেক্স টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 32 টাকা 80 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল কিন্তু 33 টাকা 40 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 32 টাকা। 4 নম্বর অবস্থান রয়েছে বাংলাদেশ বেরিং সিস্টেমস লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 52 টাকা 90 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 53 টাকা 10 পয়সা, সর্বনিম্ন ছিল 51 টাকা 70 পয়সা। 5 নম্বর অবস্থান রয়েছে কেয়া কসমেটিক্স লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 17 টাকা 40 পয়সা অবস্থান করছে এখন পর্যন্ত, যার সর্বোচ্চ মূল্য ছিল 17 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 17 টাকা 10 পয়সায়। এছাড়া 6 নম্বর অবস্থানে দেখছি আমরা আফতাব অটোস লিমিটেড প্রতিষ্ঠানের শেয়ারের দর 75 টাকা 80 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 75 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল 73 টাকা 20 পয়সা। 7 নম্বর অবস্থান রয়েছে ফরচুন লিমিটেড প্রতিষ্ঠানের শেয়ারের দর 57 টাকা 50 পয়সা অবস্থান রয়েছে। 8 নম্বর অবস্থান রয়েছে ডরিন পাওয়ার প্রতিষ্ঠানের শেয়ারের দর 149 টাকা অবস্থান করছে এখন পর্যন্ত, যার সর্বোচ্চ মূল্য ছিল 150 টাকা 80 পয়সা। 9 নম্বর অবস্থান রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 20 টাকা 40 পয়সা অবস্থান করছে এখন পর্যন্ত, যার সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 40 পয়সা বেড়ে 20 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল 20 টাকায়। এছাড়া যদি আমাদের 10 নম্বর অবস্থান রয়েছে জেনারেশন নেক্সট টেক্সটাইল লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দাম 11 টাকা 80 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 12 টাকা 10 পয়সা, সর্বনিম্ন ছিল 11 টাকা 60 পয়সায়। 11 নম্বর প্রতিষ্ঠান রয়েছে ফুয়াং ফুডস লিমিটেড প্রতিষ্ঠানটির শেয়ারের দর 23 টাকা 10 পয়সা রয়েছে এখন পর্যন্ত, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল 23 টাকা 80 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 22 টাকা 90 পয়সা। 12 নম্বর অবস্থান রয়েছে এমজিএল বিডি এবং 13 নম্বর অবস্থান রয়েছে বাংলাদেশ শিপিং কেবলস কোম্পানি লিমিটেড। সেক্ষেত্রে প্রতিষ্ঠান শেয়ারের দর 124 টাকা 10 পয়সা রয়েছে। এছাড়া 14 নম্বর অবস্থান রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। তো দর্শক, এখন পর্যন্ত ছিল ডিএসসির সবশেষ লেনদেন পরিস্থিতি। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। প্রবাসে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা, অনিরাপদ কর্মপরিবেশ ও মানসিক চাপই কারণ বলছেন বিশেষজ্ঞরা। কাজের শর্ত সম্পর্কে সচেতন হওয়ার তাগিদ। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা 27,000 টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে, প্রথম চালানের খালাস শুরু। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনো বিপদ সীমার উপরে, 5 উপজেলার 38টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সিলেট ও মৌলভীবাজারের পরিস্থিতি আরো অবনতি।
স্কুল ব্যাংকিং এর পর্যাপ্ত সেবা পৌঁছায়নি গ্রাম পর্যায়ে, নেই তেমন প্রচারণাও। সুফল পেতে লভ্যাংশ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে বঙ্গোপসাগরে। চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার ফিশারি ঘাটে এখন ইলিশের ছড়াছড়ি, উচ্ছ্বসিত জেলে ও আড়তদাররা। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।